প্রধান বিরোধী দল বিজেপি বলছে সিঙ্গুরে শিল্প হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সিঙ্গুরে শিল্প হবে। মুচকে হাসছে বামেরা। আদৌ কি শিল্প হবে? কি মনে করছে সাধারণ মানুষ? চলুন তারা কি মনে করেন শুনে নিন। হওয়া তো দরকার, প্রত্যেক মানুষেরই একটা উন্নতির দিকে যাওয়ার পথে প্রত্যেক মানুষেরই একটা আশা থাকে যে আমাদের দেশ ভালোভাবে চলুক, আমাদের দেশ আরো উন্নতি হোক, কিন্তু সেই জায়গাতেও নেই। আর শুধু মমতাদির কথা বললে তো হবে না। এই রাজ্যে যেই আসুক না কেন, শিল্প অনেক পিছিয়ে গেছে, মানে এই উন্নতি আর হবে না। পশ্চিমবঙ্গ অনেক পিছিয়ে গেছে, এখানে রাজনীতি করে করে সব শেষ। সিঙ্গুরে যেগুলো শিল্প হওয়া উচিত, একদম একদম হওয়া তো উচিত। শুধু সিঙ্গুর কেন, প্রত্যেকটা জায়গায় যেসব জায়গা পড়ে আছে সেসব জায়গাগুলো শিল্প হওয়া উচিত। পশ্চিমবঙ্গ উন্নতির পথে নিয়ে যাওয়া উচিত, যেই আসুক না কেন। দেখুন, শিল্প করলে তো নিশ্চয়ই হবে, কিন্তু সেটা তো আগে করা উচিত ছিল আরো। তো এখন আর শেষ দিকে দেখুন, উনি পারে তো নিশ্চয়ই ভালো হবে। তো আজকে তো গেছেই, দেখলাম তো ওখানে উনি শিল্প করার জন্য গেছে। এখন দেখা যাক, নিশ্চয়ই হয়ে যাবে, হয়তো আশা করা যায় এই পর্যন্ত। এখন এটা তো অনেক আগেই অনেক রকমভাবেই হতে পারতো, তার ডিলে তো হয়েছেই। এখন দেখা যাক, নতুন করে যখন চেষ্টা করছে, যদি পারে তো ওয়েল অ্যান্ড গুড, আর না পারলে আমাদের কিছু করার নেই। হ্যাঁ, বলছে যে এখানে শিল্প হবে। হ্যাঁ, নরেন্দ্র মোদী এসেছিলেন, বললো শিল্প হবে। নরেন্দ্র মোদী তো এখন পর্যন্ত কিছু বলেইনি যে শিল্প হবে। বিজেপি বলছে শিল্প হবে। এবার দেখো কি হবে, ওই জায়গাটা তো এমনি পড়ে রয়েছে। মমতা ব্যানার্জি বললে ভালো আছে, যদি হলেই তো ভালো। পশ্চিমবাংলায় তো চাকরি বাকরি পাবে, না হলে তো পুরো বেকারত্ব সব। কিন্তু আজকের বলছে শিল্প হবে, এতদিন কেন করেনি কেন কোনো? হ্যাঁ, ও 15 বছর ধরেই হচ্ছে। ওখানে জমিটা এমনি পচে গেছে, আর কিছু না, ওই জমিনে কিছু নেই, পুরো সিমেন্ট বালি পড়ে রয়েছে। আর ওর মধ্যে না চাষও হবে না কিছু হবে। বিজেপি বলছে ক্ষমতা এলে সিঙ্গুরে শিল্প হবে। আজকের মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন সিঙ্গুরে সভা করে, বলছে যে এখানে শিল্প হবে। কি মনে হচ্ছে? শিল্প যদি এতদিন হওয়ার থাকতো তাহলে এতদিন করেই ফেলতে পারতো না। তাহলে এতদিন অপেক্ষা করলো কেন? বিজেপি বলার অপেক্ষা ছিল কেন? করেই ফেলতে পারতো না শিল্পটা। এতদিন ধরে করেনি কেন তাহলে? আজকে বিজেপি বলছে বলে সেই জন্য বলতে হবে ভোটের জন্য? জানি না, সস্তার রাজনীতি এগুলো সস্তার রাজনীতি, আর কিছু না। বিজেপি বলছে বলে তাই। সিঙ্গুরে কি শিল্প হওয়া উচিত? শিল্প তো হওয়া উচিত, কিন্তু এখন তো হবে না, সেই জমিটা তো খারাপ হয়ে গেছে না। কিন্তু মমতা আজকে বলছে শিল্প হবে। সেটা তো মিথ্যে কথা, 100% মিথ্যে কথা। মুখ্যমন্ত্রী একদম, এটা তো ভোট ব্যাংকের খেলা, আর কিছুই না। 26-এ ভোট আছে, তাই জন্য এই খেলাটা হচ্ছে, আর কিছুই না। এখানে শিল্প হবে না। টাটা একটা বিগ ব্র্যান্ড, গ্লোবাল ব্র্যান্ড, সে বলে দিয়েছে যে এখানে পার্টি পলিটিক্স আর ওই যে সিন্ডিকেট রাজ চললে কোনোদিনই হতে পারে না। সেই জন্য আজকে বাঙালিদেরকে অন্য জায়গায় যেতে হচ্ছে। 26-এর বিধানসভা নির্বাচনের আগে ফের সিঙ্গুরের আবেগে শান দিচ্ছেন বিজেপি এবং তৃণমূল। চলুন দেখে নিই একটি বিশেষ প্রতিবেদন। 26-এর বিধানসভা নির্বাচনের আগে ফের চর্চায় সিঙ্গুর। চলতি মাসের 18 তারিখ সিঙ্গুরের সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঠিক 10 দিনের মাথায় 28শে জানুয়ারি সিঙ্গুরের সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীর সামনে সভা থেকে সিঙ্গুর শিল্প হবে বলে নমো সরাসরি দাবি না করলেও ওই সভায় দাঁড়িয়ে সিঙ্গুরের শিল্প হবে, টাটা ফিরবে বলে কার্যত প্রতিশ্রুতি দিয়েছেন বঙ্গ বিজেপির একাধিক নেতা। তাই শুধু লক্ষ্মীর ভান্ডার বাড়বেই নয়, শিল্প হবে, কর্মসংস্থান হবে। আর তাই আমি বলে যাচ্ছি, মোদির গ্যারান্টি 16 আনা, সিঙ্গুরে এবার হবে কারখানা, সিঙ্গুরে এবার হবে কারখানা। তাই আবার বলছি, আজকের এই শিল্পের বদ্ধভূমি সিঙ্গুরে দাঁড়িয়ে দেশের প্রধানমন্ত্রী, যার নাম আর উন্নয়ন সমার্থক শব্দ, যিনি ওই রতন টাটার কথায় ব্যানানা রিপাবলিক থেকে ভারতবর্ষকে চতুর্থ অর্থ ব্যবস্থায় পৌঁছে দিয়েছেন, আজকে তিনি এসেছেন আপনাদের কাছে তার বার্তা দিতে। সিঙ্গুরের সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দিলেন শিল্পের বার্তা। কর্মসংস্থানের লক্ষ্যে এখানে 8 একর জমির ওপর 9 কোটি 20 লক্ষ টাকা খরচ করে সিঙ্গুর অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তোলা হয়েছে। 28টি প্লটের মধ্যে বরাদ্দ হয়ে গেছে 25টি। অনেক মানুষের কর্মসংস্থান সিঙ্গুরে হবে। কৃষিও চলবে, শিল্পও চলবে, কৃষি জমি দখল করে নয়। পাশাপাশি সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে সিঙ্গুরের প্রতি মমতার লড়াইয়ের কথা ফের একবার স্মৃতিচারণ করেন তৃণমূল সুপ্রিমো। যদিও বিজেপি তৃণমূলের এই শিল্প হবার দাবি নিয়ে মুচকি হাসছে বামেরা। তাদের অভিযোগ, ভোট আসলে সিঙ্গুরের শিল্পের দাবি করে, কিন্তু এতদিন কেন তাহলে শিল্প করল না তৃণমূল? যদিও হতাশ সিঙ্গুরের মানুষ, তাদের দাবি
ভোট এলে সিঙ্গুরের আবেগে শান দিতে আসে সবাই। এখানে যে শিল্প করার সদিচ্ছা নেই তা সবাই জানে। সিঙ্গুরের এই সভা থেকে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্রকে ফের একবার বেঁধেন মমতা। মুখ্যমন্ত্রী বলেন 9 কোটি টাকা খরচ করে ঘাটাল মাস্টার প্ল্যান করা হচ্ছে, কেন্দ্রকে বারবার বলেও টাকা দেয়নি। সব মিলিয়ে 26-এর বিধানসভা নির্বাচনের আগে ফের চর্চায় সিঙ্গুর। একদিকে সিঙ্গুর ইস্যুকে সামনে এনে মমতাকে শিল্প বিরোধী প্রমাণ করতে চাইছে বিজেপি, অন্যদিকে সিঙ্গুরের আবেগকে ফের একবার শান দিচ্ছে তৃণমূল। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা। নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ। আজকের বাংলার রাজনীতি অনুষ্ঠানে আমরা একটু নজর রাখবো সিঙ্গুরের দিকে, কারণ 18ই জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে বঙ্গ বিজেপির একাধিক নেতা কার্যত প্রতিশ্রুতি দিয়েছেন যে বিজেপি যদি ক্ষমতায় আসে এ বাংলায় তাহলে সিঙ্গুরে শিল্প হবে, আবার ফিরবে টাটা। ঠিক 10 দিন পর 28শে জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরে সভা করলেন এবং সেখান থেকে তিনি বললেন যে এই সিঙ্গুর তাকে জয় এনে দিয়েছে। এই সিঙ্গুরের জন্য তিনি 26 দিন অনশন করেছিলেন। সত্যিই কি সিঙ্গুরে শিল্প হবে, নাকি 26-এর বিধানসভা নির্বাচনের আগে শুধুমাত্র সিঙ্গুরের আবেগকে নিয়ে শান দিচ্ছেন দুই পক্ষ? কি মনে হচ্ছে? ঠিক এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। এই মুহূর্তে স্টুডিওয়ে উপস্থিত রয়েছেন বিখ্যাত সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক অর্কপ্রভু সরকার। দাদা, আপনাকে ওঙ্কারে স্বাগত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিঙ্গুরে সভা করলেন, ঠিক তার 10 দিন পর সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে এই সিঙ্গুর আমাকে জিতিয়েছে, এখানে শিল্প হবে, তবে চাষের জমিতে নয়। কি বলবেন? শিল্প বাংলায় হবে না, কারণ শিল্প করার জন্য সরকারের যে মানসিকতা এবং সদিচ্ছা দরকার কোনোটাই এদের নেই। শিল্পপতিরা বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে আসবেন, মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করবেন, কিন্তু যখন বিনিয়োগ করার প্রশ্নটা সামনে আসবে তখন তারা বিনিয়োগ করবেন অন্যান্য রাজ্যে। বারবার দেখে দেখে আমরা অভ্যস্ত, কারণ এই সরকার যে শিল্প বান্ধব নয় সেটা শিল্প পরিচালক এবং শিল্পপতিরা সবাই জানেন। মুখ্যমন্ত্রী যতই দাবি করুন না কেন, তার দাবি যে অন্তঃসার শূন্য সেটা পশ্চিমবঙ্গের মানুষ জানে। 85% হয়ে যাওয়া একটা কারখানাকে যেভাবে ভাঙা হয়েছিল, টাটার মতো শিল্প গোষ্ঠী যাদের ব্র্যান্ড ইমেজ সুপ্রতিষ্ঠিত অল ওভার দ্য ওয়ার্ল্ড, তাদের একটা নির্মীয়মান কারখানা প্রায় হয়ে গেছিল, 6 মাস বাদে উৎপাদন শুরু হতো। সেটাকে যেভাবে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হলো, ওই জমিতে সর্ষের চাষ হলো, তা শিল্প মহল তো বোকা নয়। এখন মুখ্যমন্ত্রী যাই বলুন, এখানে এই হবে, ওখানে ওই হবে, কাঁচকলা হবে, যতদিন উনি এখানে ক্ষমতায় থাকবেন কানাকড়ি বিনিয়োগ আসবে না, কেউ বিনিয়োগ করবে না এখানে। কারণ শিল্পপতিরা ওনার সরকারের বিদায় হলে গঙ্গা স্নান করবেন। আজকে উনি প্রতিশ্রুতি দিয়েছেন ফ্লিপকার্ট অ্যামাজনের গোডাউন হবে ওখানে। উনি এরকম অনেক প্রতিশ্রুতি দেন, সেই প্রতিশ্রুতি উনি রাখতে পারেন না। যে রাজ্যে শিল্প নেই, যে রাজ্যের ভেঙে পড়া আইন শৃঙ্খলা, সেই রাজ্যে শিল্পপতিরা কিসের জন্য বিনিয়োগ করতে আসবেন? আর সমস্ত কিছুতে কেন্দ্রীয় সরকারের সঙ্গে ঝগড়া করেন, পায়ে পা লাগিয়ে ঝগড়া করেন। রাজনৈতিক মতভেদ থাকতে পারে, তার মানে এই নয় সবকিছুতে আমি পায়ে পা লাগিয়ে ঝগড়া করব। কলতলার ঝগড়া করেন, সিঙ্গুরের সভাতেও তো কলতলার ঝগড়া করলেন। একজন মুখ্যমন্ত্রীর মুখের ভাষা এবং ওই নানা রকম ফিরিস্তি, আমি এই করেছি সেই করেছি। বাংলার বাড়ি 20 লক্ষ উপভোক্তাকে দেবেন, খুব ভালো কথা। বাংলার বাড়ি হোক, আবাস যোজনা হোক, গরিব মানুষের মাথায় ছাদ হলে কারোর কোনো আপত্তি নেই। এই বার্ডেনটা রাজ্য সরকারের হাতে পড়তো না যদি না আবাস যোজনায় তালিকা তৈরিতে কারচুপি না করতো এরা। যার দরকার নেই তার নাম তালিকায় ঢুকে গেছে। ঠিক যেটা 100 দিনের কাজে হয়েছিল, ঠিক সেটা আবাস যোজনায় হয়েছিল। নিজের পাপ ঢাকতে এখন বাড়তি খরচ করছেন আমাদের করের টাকা নিয়ে, যেটা না করলেই হতো। স্বচ্ছতার সাথে তালিকা তৈরি করে তিনি যদি পাঠাতেন, আবাস যোজনার কাজে রাজ্যেও হতো, 100 দিনের কাজে রাজ্যেও হতো। হয়নি, দায়টা হচ্ছে ওনার। উনি শাক দিয়ে মাছটা ঢাকতে চাইছেন। বলছেন আইনজীবী হিসাবে আমি সওয়াল করব, সে ভারতবর্ষের মানুষ দেখবে উনি সওয়াল করছেন। উনি তো বিরাট পাপের আইনজীবী না, কপিল সিব্বল, অভিষেক মানু সিংভি। আমি তো বলবো প্রয়াত সিদ্ধার্থ শঙ্কর রায়ের সমতুল্য আইনজীবী উনি।
তো উনি আইনজীবী হিসাবে সুপ্রিম কোর্টে সওয়াল করবেন বাংলার মানুষের স্বার্থে, সেটা দেখার মতো দৃশ্যপট তৈরি হবে। দাদা, একটা প্রশ্ন আসছে নাকি যে সিঙ্গুরের মানুষ তো প্রশ্ন করবে যে দিদি ভোটের ঠিক নির্বাচনের আগে কেন 15টা বছর তো পড়েছিল, কেন শিল্প হলো না? উনি আবার মানুষকে বিভ্রান্ত করতে গেছেন। শিল্প করতে গেলে কি করতে হয় সেটা উনি জানেন না, ওনার সরকার জানে না। শিল্পপতির এখানে আসবে না। এই দেয়াল লিখনটা পশ্চিমবঙ্গের মানুষ যত তাড়াতাড়ি বোঝে তত তাদের মঙ্গল। এখানকার শিল্পপতিরা উড়িষ্যায় গিয়ে বিনিয়োগ করবে, আসামে গিয়ে করবে, রাজস্থানে গিয়ে করবে, এখানে করবে না। বেশ, আমরা জানি যে ইডি ডিরেক্টর তিনি এসেছিলেন বাংলায়, ঠিক তারপর মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাচ্ছেন। কোথাও কি কোনো সমীকরণ দেখতে পাচ্ছেন? উনি দিল্লিতে জল মাপতে যাচ্ছেন। এসআইআর এর ওনার অভিযোগ, এসআইআর আতঙ্কে যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারের কয়েকজন সদস্যকে নিয়ে যাবেন, হয়তো জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করবেন, আর বুঝতে চাইবেন যে বাংলা নিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক কি ভাবছেন। কিছু নাটক করবেন, সাংবাদিক বৈঠক করবেন, ধর্নাও করতে পারেন ইলেকশন কমিশনের সামনে, এগুলো উনি করেন। নাটক করতে উনি খুব ভালোবাসেন। কি লাভ হবে? ওতে লাভের লাভ কিছু হবে না। অখিলেশ যেমন এসেছিলেন, দিদিকে তোল্লা দিয়ে গেলেন, দিদিমণিও যাচ্ছেন। দিদিমণি ওখানে ওই মিডিয়া অ্যাটেনশন ড্র করার চেষ্টা করবেন, আইএনডিআই জোটের শরিকদের পাশে চাইবেন। এখন তিনি বিপদে পড়েছেন বলে আইএনডিআই জোটের কথা মনে পড়েছে, অন্য সময় বলেন তো আমি জোটের অংশ নই, কংগ্রেসের সঙ্গে তো আমাদের কোনো নির্বাচনী সমঝোতা নেই। কিন্তু উনি যখন বিপদে পড়বেন তখন সবাইকে ওনার পাশে দাঁড়াতে হবে, আর অন্যদের বিপদে উনি দাঁড়াবেন না। ওমর আব্দুল্লাহ এসেছেন, ওমর আব্দুল্লাহ দেখলাম আজকে এসেছিলেন, উনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় হাত শক্ত করতে হবে অখিলেশের পক্ষে। ওমর আব্দুল্লাহ তো ঠিক আছে, উনি আগে কাশ্মীরের স্টেটহুড ফিরে পান, তারপরে বড় বড় কথা বলবেন। সব ইনসিগনিফিকেন্ট প্লেয়ার। আর অখিলেশ তো নিজে উত্তরপ্রদেশে কংগ্রেসকে সঙ্গে নিয়ে আর ছোটখাটো দলকে সঙ্গে নিয়ে বিজেপিকে ভালো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। তো অখিলেশ তো বিজেপিকে ভালোই রুখতে পারেন। উনি মমতা ব্যানার্জির প্রশংসা করছেন, তার কারণ হচ্ছে যদি মমতা ওকে 2-3টে সিট দেয় সমাজবাদী পার্টিকে বাংলায়, সেইটা নিষ্পত্তি করতে এসেছিলেন। সঙ্গে কিরণময় ছিল, তো সেটা দিদিমণি দেবেন না, বলবেন যে ঠিক আছে আমার দলের নির্বাচনী প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করো, আমি আলাদা করে দেব না কাউকে। উনি দেবেন না কাউকে, কিন্তু উনি চাইবেন ওনার বিপদে সবাইকে দাঁড়াতে হবে, উনি কারোর বিপদে দাঁড়াবেন না। আর ওমর আব্দুল্লাহ কি বললো, অখিলেশ কি বললো, বাংলার মানুষের কিছু এসে যায় না। বাংলার মানুষ জেনে গেছে 15 বছরের রাজ্যপাট দিদিমণি কিভাবে সামলেছেন। আচ্ছা, অজিত পাওয়ারের যে বিমান দুর্ঘটনায় মৃত্যু, উনি এর মধ্যে ষড়যন্ত্র দেখছেন, যে কোথাও একটা ষড়যন্ত্র রয়েছে, তদন্ত করা হোক। অদিত চৌধুরীও একই কথাই বলেছে। এটা উনি তো সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে বা ডাইরেক্ট সুপারভিশনের তদন্ত চেয়েছেন, চাইতেই পারেন। প্রত্যেকটা মৃত্যু দুর্ভাগ্যজনক। এর আগেও কিন্তু এরকম অনেক মৃত্যু হয়েছে, কারণ কংগ্রেসের মুখ্যমন্ত্রী ছিলেন ওয়াইএসআর রাজশেখর রেড্ডি, তিনিও একইভাবে বিমান দুর্ঘটনায় মারা যান। তারপরে লোকসভার প্রাক্তন স্পিকার ছিলেন তেলুগু দেশমের বালাযোগী, তিনিও মারা যান। তদন্ত করতেই পারেন, তদন্তের দাবি জানানো তো কোনো বিষয় নয়। তবে সবকিছুর মধ্যে উনি চক্রান্তের ভূত দেখেন তো, তাই আমি এটাকে ওনার ওই চক্রান্তের ভূত দেখার মধ্যেই ব্যাপারটাকে রাখতে চাইছি। কিন্তু শরদ পাওয়ারের মেয়ে সুপ্রিয়া সুলে বা শরদ পাওয়ার বা এনসিপির অন্য নেতারা কিন্তু কখনোই দাবি করেনি। দুর্ঘটনা যে কোনো মুহূর্ত হতে পারে, যান্ত্রিক বিষয় তো, ফ্র্যাকশন অফ সেকেন্ডে সবকিছু উলটপালট হতে পারে। যেভাবে এয়ার ইন্ডিয়ার বিমান আহমেদাবাদে ভেঙে পড়েছিল, ও তো ষড়যন্ত্র ছিল না, এরকমই হয়তো। আবার যদি সুপ্রিম কোর্টের ডাইরেক্ট মনিটরিং এর তদন্ত করতে চান, চাইতেই পারেন। তবে ষড়যন্ত্রের তত্ত্ব খাড়া করা ওনার একটা স্বভাব আছে। উনি কল্পিত প্রতিপক্ষ খাড়া করেন, কখনো হেলিকপ্টারকে, কখনো নির্বাচন কমিশনকে, কখনো বিজেপিকে। খুবই দুঃখজনক অজিত পাওয়ারের এই মৃত্যু। অজিত পাওয়ার বিজেপির সঙ্গ ছাড়তে চেয়েছিলেন, এটা ওনার কল্পনা। বিজেপির সঙ্গ ছাড়া অজিত পাওয়ার করবেনটা কি? বিজেপি তাহলে একনাথ সিন্ধেকে নিয়ে স্বচ্ছন্দে সরকার চালিয়ে দেবে। অজিত পাওয়ার উপমুখ্যমন্ত্রী হয়েছেন, উপমুখ্যমন্ত্রী হয়েছেন। পুনা এবং আরেকটা পুরসভায় 2 এনসিপি একসঙ্গে বিজেপি বিরুদ্ধে লড়েছে। স্থানীয় স্তরে তো এসব হয়ই।
কিন্তু বৃহত্তর জোটটা ছিল। অজিত পাওয়ার তো উপমুখ্যমন্ত্রী হতে চেয়েছিলেন, কিন্তু দুবার উপমুখ্যমন্ত্রী হয়েছেন, সেই জন্যই তো উনি এনসিপি ভেঙেছিলেন। তা বিজেপির সঙ্গে টানাপোড়েন চলতে পারে এসব স্থানীয় স্তরের রাজনীতিতে, কিন্তু উনি এনডিএ ছেড়ে দিয়ে আবার শরদ পাওয়ারের সঙ্গে ফিরবেন এরকম নয়। বরঞ্চ শোনা যাচ্ছিল শরদ পাওয়ারই অজিত পাওয়ারের সঙ্গে চলে এসে পুরো এনসিপিটাই এনডিএ এর মধ্যে চলে যাবেন, সুপ্রিয়া সুলে কেন্দ্রে মন্ত্রী হবেন। বেশ দাদা, এবার একটু আমরা আনন্দপুরে ফিরবো। আনন্দপুর কার্যত দুঃখপুরীতে পরিণত হয়েছে, ব্যর্থতা কার, প্রশ্নটা উঠছে বারবার। যে রাজ্যের দমকল মন্ত্রী 32 ঘন্টা লাগে 12 কিলোমিটার দূরত্বে যেতে, সেই প্রশাসন আবার বড় বড় কথা বলে। কিভাবে জলাভূমিগুলো বোঝানো হলো? দিনের পর দিন পূর্ব কলকাতা জলাভূমি বেআইনি নির্মাণে পড়ে গেছে। ববি হাকিম বলছেন 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবো। সবকিছু কি টাকার মূল্যে ওরা কিনতে চায়? দমকল মন্ত্রী অন্য সময় মাথায় হেলমেট পরে টিভি চ্যানেল, খবরের কাগজকে নিয়ে ঘটনাস্থলে চলে যান, আর এই ঘটনার 32 ঘন্টা পরে 12 কিলোমিটার দূরত্বে তিনি গেলেন। কতটা অসংবেদনশীল হতে পারে? আর এরা ভাবে টাকা দিয়ে দিলাম, দুঃখ, এই মৃত্যুর এই দুঃখ খাস কলকাতার বুকে যৌতুকগৃহে পরিণত হয়েছে। ফায়ার অডিট হয়েছে কিনা মন্ত্রী জানেন না, মেয়র উদ্ভট কথা বলছেন, মুখ্যমন্ত্রী গেলেনই না। এই মানুষগুলো জীবনের কোনো মূল্য নেই। কিভাবে এই জলাভূমিকে ভরাট করে এই বেআইনি নির্মাণ গোডাউন হচ্ছে, তার তো পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে হবে। সেই তদন্তরা করবে না, এদের সবকিছু ধামাচাপা দেওয়া, একটা ঘটনা ঘটলে থোক টাকা দিয়ে দেওয়া, আর একটা অস্থায়ী চাকরির ব্যবস্থা করা। এভাবেই এরা দিনের পর দিন এই কাজটা চালিয়ে যাচ্ছে। বিষমতকে মৃত্যু থেকে শুরু করে হাল যেটা হলো, এ তো মানে সীমাহীন অপদার্থতা, সীমাহীন। নিতিন নবীন বঙ্গ সফরে এলেন, কি মনে, কি ভোকাল টনিক দেবেন চাঙ্গা? উনি প্রথমবার এসছেন দুর্গাপুরে, কমল মেলা, ওদের কোর কমিটির বৈঠক। পশ্চিমবঙ্গকে ওরা টার্গেট করেছে, তার থেকে স্পষ্ট। সেই জন্য প্রথম রাজ্য সফর হিসাবে পশ্চিমবঙ্গকে বেছে নিয়েছেন। অমিত শাহ আসার সম্ভাবনা আছে। নিতিন নবীন বয়সে অত্যন্ত নবীন, একেবারে এই জেনারেশনের বিজেপির নেতা, তার হাতে সময় পড়ে আছে। এভাবেই বিজেপি চলবে, এবং অবশ্যই পশ্চিমবঙ্গকে তো বিজেপির শীর্ষ নেতৃত্ব পাখির চোখ করেছে। সেই মর্মে দেখলে নিতিন নবীনের বাংলা সফর খুবই তাৎপর্যপূর্ণ। সবে উনি দায়িত্ব নিয়েছেন, উনি বারবার আসবেন, তারপরে ওনার কর্মপদ্ধতি সম্পর্কে বিশদে বলা সম্ভব হবে। তার একটু বঙ্গরাজ্যতে ফিরলাম। সিঙ্গুর কার্যত 26 বিধানসভা নির্বাচনের আগে আবার উত্তপ্ত, ইস্যু করতে চাইছেন দুপক্ষই। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি প্রতিশ্রুতি দিলেন না যে শিল্প হবে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিলেন। কারণ প্রধানমন্ত্রী ওনার মতো ভাওতা দেন না, উনি তো শিল্পটা জানেন না। উনি বলেন একটা শ্বেতপত্র প্রকাশ করুন না, ওনার জমানায় কত শিল্প কলকারখানা হয়েছে, কতজন প্রত্যক্ষ পরোক্ষ চাকরি করতে পারবেন না, মুখ লুকোবার জায়গা পাবেন না। আর নরেন্দ্র মোদী তো বলেছেন হুগলি জুড়ে শিল্প হবে, সিঙ্গুরেও হবে। ধনেকালির তাঁত আছে, আলু আছে, পেঁয়াজ আছে, ফুড প্রসেসিং আছে। আর সিঙ্গুরের ওই জমি সুপ্রিম কোর্টের নির্দেশে ফেরানো হয়েছিল। এখন প্রধানমন্ত্রী কখনো বলতে পারেন সুপ্রিম কোর্টের নির্দেশের পর যে ওই জমিতেই শিল্প হবে? আর শিল্প হওয়ার কিছু পূর্ব শর্ত থাকে, সেই পূর্ব শর্তগুলো তো পালন করতে হবে। সেই পূর্ব শর্ত এই রাজ্য সরকার পালন করতে পারে না, তাই সেই জন্য শিল্পও আসে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন নির্বাচন কমিশনের সামনে দাঁড়িয়ে, জাতীয় নির্বাচন কমিশনের সামনে দিয়ে এবারে মমতা বন্দ্যোপাধ্যায় আসবে। উনি তো অনেক কথা বলেছেন, 1 লক্ষ লোককে নিয়ে যাবেন, 10 জন নিয়ে গেছিলেন। তো সব বার ফাট্টাই অনর্জিত সম্পদের উপর দাঁড়িয়ে না অনেক কিছু বলা যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার রাজনৈতিক গুরুত্ব আছে, তার রাজনৈতিক প্রজ্ঞা, তার নেটিভ ইন্টেলিজেন্স। খোকাবাবুর সব কিছু নেই, উনি পিসিমণির আলোয় আলোকিত। দিদিমণির কথার সবাই গুরুত্ব দেয়, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব গুরুত্ব দেয়, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় স্ট্রিট ফাইটার, সেই ইমেজটা তার এখনো আছে। আর খোকাবাবু হচ্ছে আলালের ঘরের দোলাল, কোনোদিন রাস্তায় নামেননি, কোনো কর্মীদের সঙ্গে যোগাযোগ নেই। আইপ্যাক যা বলে উনি সেটা বলেন। কোথায় দিদিমণি, কোথায় খোকাবাবু, কোনো তুলনাই হয় না। দিদিমণিকে সবাই সম্মান করে, তার এই স্ট্রিট ফাইটার ইমেজ। তিনি প্রশাসক হিসাবে অনেকটাই ব্যর্থ,
কিন্তু তার রাজনৈতিক প্রজ্ঞা, নেটিভ ইন্টেলিজেন্স কেউ কোনো অস্বীকার করে না। দিদিমণি যদি 10-এ 10 হন, খোকাবাবু 10-এ নেগেটিভ। ওর কথা যত কম বলা যায় ততই ভালো। যিনি অনর্জিত সম্পদকে পুঁজি করে বৈভবে রাস পালন করেন, র্যাম্পে হাঁটেন, হেলিকপ্টারে চলাফেরা করেন, বলছেন পার্টির নেতাদের গ্যাঁটের করে খরচ করে ওয়ার রুম করতে হবে। পার্টির নেতারা গ্যাঁটের করে খরচ করে ওয়ার রুম করবেন আর উনি হেলিকপ্টার চড়ে র্যাম্পে হাঁটবেন। মানে কত ধরনের কি বলবো আর কি, বাস্তববোধ রহিত হয়। জীবনে তো কিছু অ্যাচিভ করেনি, পেয়ে গেছে। কিছু অর্জন করলে সেই অর্জনের মূল্য বোঝে, আর কিছু এমনি এমনি পেয়ে গেছে, ভাবছে মাথাটা ঘুরে গেছে, যা খুশি বলছে। ছোট একটা ছবি একটা আমি জানতে মানে খুব ইচ্ছে আমার। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছেন যে এ রাজ্যে রাষ্ট্রপতি শাসনের প্রয়োজন, এই সরকারটা যত তাড়াতাড়ি যাবে তত তাড়াতাড়ি ভালো, না হলে তিনি বলছেন একটা কেলেঙ্কারি সামনে আসবে। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাচ্ছে, কোথাও কি একটা না, সমীকরণ? অভিজিৎ বাবু কি কেলেঙ্কারিটা সামনে আনুন না, তারপরে বোঝা যাবে। নিশ্চয়ই ওনার কাছে কিছু তথ্য আছে, সেই তথ্যগুলো সামনে এনে উনি কেলেঙ্কারিটা প্রকাশ করুন। তারপরে তার ইম্প্যাক্ট কি হয়, সেটা কত বড় মাপের কেলেঙ্কারি আমরা বুঝবো, তার উপরই রাজনীতি আবর্তিত হবে। না, রাষ্ট্রপতি শাসনের দাবিটা কি হবে? না, ওভাবে যে কেউ দাবি করতে পারে, ওভাবে রাষ্ট্রপতি শাসন তো জারি হয় না। তবে কি কেলেঙ্কারি তিনি ফাঁস করছেন তার উপরই নির্ভর করবে ভবিষ্যতের রাজনীতির গতিপথ। আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দিয়েছেন। তবে 26-এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপি শিল্পের প্রতিশ্রুতি দিচ্ছে। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সিঙ্গুরে শিল্পের প্রতিশ্রুতি দিচ্ছেন। আদৌ কি ওই জমিতে শিল্প হওয়া সম্ভব? কারণ বামেরা প্রথম থেকে দাবি করে আসছে যে এই মুহূর্তে ওই জমির যে চরিত্র, তাতে কিন্তু শিল্প কোনোভাবেই সম্ভব নয়। সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে, সিঙ্গুরে আদৌ শিল্প হবে কিনা। আলোচনা আপাতত এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য চোখ রাখুন ওঙ্কার বাংলায়।